অরণ্য এবার এলোমেলো দৃষ্টি নিক্ষেপ করে ছায়াদের বাড়ির দিকে। সে আসার সময় দেখেছিল গেট লাগানো হয়েছে, কিন্তু অতিরিক্ত উত্তেজনায় সেই সব কিছুতেই আমলে নেয়নি। অরণ্যের বুকের ভেতর ধক করে ওঠে। বুকের ভেতর রক্তচোষা বিষাক্ত জোক যেন কামড়ে ধরে, তার সমস্ত রক্ত যেন চুষে খেয়ে ফেলেছে। অরণ্যের মাথা বিপৎস ঘূর্ণিপাকে যেন ঘুরে ওঠে, অস্বাভাবিক করুণ স্বরে বলে, ছায়া করি কেন করলেন এমন? আমাকে একটু ভালোবাসা যেত না? অপ্রেমের কি ভীষণ শক্তি ছায়া করি, এত প্রেমকেও সংশয়ে ফেলে দেয়। অরণ্য হাসে নির্জীব হাসি, সেই হাসিতে হাজারো দুঃখ না পাওয়া মিশে আছে। ইস্কি গভীর আকুলতা সেই চোখের গভীর চাহনিতে। ছায়া নিশ্চল শান্ত গলায় বলে, আচ্ছা ডাক্তার সাহেব, নদীতে তুফান এলে কুল ভাঙে, বলুন তো দেখি। মনে তুফান এলে কি হয়? মনে তুফান এলে বুক ভাঙে। আমার যে ভাঙা বুক নিয়ে বুঝি ভালোবাসা যায়? অর্ণপ্রিয়তমার মুখের দিকে গভীর আকুলতা নিরন্তর গুরু প্রেম নিয়ে তাকায়। ছায়ার বুকের ভেতর ছলৎ ছলৎ শব্দ করে, এ যেন জলোচ্ছ্বাসের বানে তাকে আবারও ভাসিয়ে নিয়ে যাবে। সে চাহনিতে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। সে যে ভুল করছে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। অরণ্য সরুশানিত দৃষ্টি ফেলে নিগুড়ো ভালোবাসাময় ব্যথিত কণ্ঠে বলে, খুব ইচ্ছে ছিল আপনাকে নিয়ে পাড়ি জমাতে, হাসারের ঘন ঘন জমাট বাঁধা মেঘের তলে। জানেন, হবেলার গথুরি লগ্নে পশ্চিম আকাশে ডুবুডুবু সূর্যের অমায়িক লাল রঙের মাঝে আপনাকে নিয়ে একটু পায়চারি করতে বড্ড ইচ্ছে করে। সন্ধে ঘনিয়ে আসলে নদীর পাড়ে ভাঙা চাঁদের ছায়া আলোয় বসে আপনার হাতে হাত রেখে জোনাকির আলোয় রাঙা মৃদু বাতাসে ঘুঘরি পোকার ডাকে হৃদয়ের সংলাপ শোনাতে। মন খুব করে চায় নিবদ্ধ হয়ে হৃদয়ের ব্যাকুলতা নিয়ে আপনার খোলা চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে। কিন্তু জানেন, ভাগ্যের কি নির্মম পরিহাস, কিছুই হলো না। আমি আপনাকে জোর করব না, জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। আমি অপেক্ষা করব আপনার। অরণ্য আর দাঁড়ায় না এক মুহূর্ত, হন হন করে চলে যায় তার নিজ গন্তব্যে। আসলে কি তাই, নাকি নিজ গন্তব্যটাকেই ফেলে রেখে এসে চলছে ক্রমশ ধ্বংসের মুখে? গায়ে হলুদের আয়োজন করা হয়েছে বিশাল বড় করে। কৃত্রিম সফেদ আলোয় ঝকঝক ফকফক করছে স্টেজ। ব্যাকগ্রাউন্ডে কিছু ধাপে সারি সারি মোমবাতি যেন মোহময় আবহ তৈরি করেছে। মোমবাতির হলুদ দত্তিতে যেন সব আধার কেটে যাবে। আবার একটু দূরে মাঝখানে কৃত্রিম ঝর্ণারও বানানো হয়েছে, পানির ফরোয়ার মতো, যেন মানুষের হাসিচ্ছটার বিচ্ছুরণ হচ্ছে মানুষের মুখ থেকে। ছায়াকে পরানো হয়েছে কাঁচা হলুদ রঙের শাড়ি, সাজানো হয় ফুলের গয়না দিয়ে। এ যেন কোনো এক হলুদ রাজ্যের হলুদ রাজকন্যা। হলুদের মাঝে লাল লিপস্টিক আর টিপ যেন হলুদ ফুলের মাঝে কোনো এক লাল কলিকা। যেন কোনো এক রাজপুত্র এখনই এলো তাকে ঘোড়ার পিঠে চড়িয়ে তার রাজ্যের রানী করে নিয়ে যেতে। ছায়াকে বসানো হয় স্টেজের মাঝখানে। ছায়া একবার নিষ্প্রাণ চোখে আশেপাশে চোখ বোলায়। সে দেখে তার বাবা মা কি হাসি খুশি তার রোজ হলুদ শাড়ি পরে কিয়ারের সাথে নেচে কুদে বেড়াচ্ছে। মিম ঝিম আর ছোট সদস্য রোহান তো তার কাজ ছাড়া হচ্ছে না, আঠার মতো লেগে আছে হলুদ পাঞ্জাবি পরে। তার ফুপু রসনারা বেগমও ওদের সাথে তাল মেলাচ্ছে। পুরো সব অভিমান ভুলে যেন নিজেকে তাদের মধ্যে সামিল করেছে। চাচি মালা বেগম, চাচা মিজান সাহেব সবার মুখের দিকে তাকালো। হামিদা বানু তো পান খেয়ে খেয়ে ঠোঁট লাল বানিয়ে পাড়ার প্রতিবেশীদের সাথে খোশ আলাপে মজেছেন। ছায়া সবার মাঝে নিজের খুশি খুঁজে খালি হাতে নিজের কাছে ফেরে। তারা বুকের ভেতর হু হু করছে, আগুন জ্বলছে দপদপ করে। নীলা মেঘাও ছায়ার পাশে বসে বসে নিজেদের সাজসজ্জা পুরো করে। তখনই ছায়া দেখে যে অরণ্য, প্রাণ, অভিক, আনফাল, শান্ত আর স্নেহারাও আসে। ছায়া আটকে ওঠে, ঘন ঘন শ্বাস প্রশ্বাস চলছে। দৃষ্টি হয় ঘোলা। ছায়া আত্মগ্লানিতে পুড়তে থাকে। তখনই ছায়ার বাবা একটা সাদা শুভ্র কালারের পাঞ্জাবি আর মীরা বেগম একটা বাসন্তী কালারের শাড়ি পরে তার দুই পাশে বসে হলুদ ছোঁয়ায়। ছায়ার সাথে সাথে চোখের পানি ছেড়ে দেয়। মীরা গভীর মমতায় সে চোখের পানি মুছিয়ে দেয়। ভাবতে অবাক লাগে মেয়ের বিয়ে, মেয়ে নাকি শ্বশুর ঘর যাবে। মেয়েকে শাসনে শাসনে বড় করেছেন যাতে ন্যায় নিষ্ঠা নিয়ম নীতির মধ্যে থাকে। আজ তিনি সফল, কিন্তু মেয়ে তার সুখ দুঃখের অনুভূতি প্রকাশই ভুলে গিয়েছে। আজ তিনি সফল হয়ে ব্যর্থ মা। ছায়ার মা মেয়েকে কাছে টানে। ছায়ার সিক্ত চোখে মায়ের দিকে তাকায়। মীরা বেগম গলায় বলে, মাঝে মাঝে মায়েরাও চোখের ভাষা পড়তে ব্যর্থ হয়। মায়েদের চোখের জ্যোতি কমে যায়, তখন মেয়েদের মুখ ফুটে বলতে শিখতে হয়। আমার মেয়ে এত বড় হয়ে গেল, শ্বশুর বাড়ি যাবে আজ বাদে কাল, কিভাবে থাকবো আমি মেয়ে দিয়ে?
বলতে বলতে যেন মীরা বেগম গলায় ধরে। সেই সুদিনের দিন তিনি কাঁদবেন না, একদমই কাঁদবেন না। ছায়ার বাবা ছায়ারকে হলুদ ছোঁয়ায়। ছায়া আমার মেয়ে যাতে ধরনীর বুকে স্বর্গসুখ পায়, দোয়া রইল এই বাবার। কিঞ্চিত হাসে। রোজ, কিয়ারা, মিম, ঝিম আর রোহান আসে হুড়মুড়িয়ে। তারা একজোট হয়ে বসে ছায়াকে হলুদ ছোঁয়ায়, সেই সাথে চুমুতে ভরিয়ে দেয় ছায়ার মুখ। হামিদা বানু পান খাওয়া লাল ঠোঁট দিয়ে নাতনির পাশে বসেন আরাম করে। এরপর লাল দাঁতগুলো বের করে হাসে খিক খিক করে আর বলে, আমার নাতনি স্বামী সোহাগী হোক, জামাই যাতে বউ আর কিছু না বোঝে, আদুরে আদুরে আমার নাতনিরে ভরাইয়া রাখে। ছায়া বেশ লজ্জা পেল দাদির এইসব কথা শুনে। ইস্কি লজ্জা, এইসব বুঝি বলতে হয়? নাতনির লজ্জা পাওয়া মুখ দেখে এইবার হামিদা বানু উচ্চস্বরে হেসে উঠলেন। এইবার রসনানা বেগম এসে ছায়ার পাশে বসলেন। ছায়া, তোকে আমি ছোট থেকেই খুব পছন্দ করতাম, কোল ছাড়া করতাম না। সেই ছোটবেলায় যখন আধো আধো বুলিতে পুপি পুপি ডাকতি, আমার মনটা নেচে উঠত। বারবার সেই ডাক শোনার বায়না করতাম। আজ তোর গায়ে হলুদ, বিয়ের প্রথম ধাপ। আমি ক্ষমা চাইবো না, কিন্তু ভালোবাসা আর দোয়া দিব। ছায়া সেই পুরনো ফুপিকে পেয়ে যেন আবেগময় হলো। কান্নারা এসে গলায় বাড়ি খেল। আঘাতে আঘাতে যে মানুষটা তাকে জর্জরিত করেছিল, সে মানুষটা আজ আঁচল পেতে তাকে ভালোবাসা কুড়াতে বলছে। সে কি ফিরে দিতে পারে? পারে না। সে যে ভালোবাসার কাঙ্গালিনী। নীলা, মেঘা আর স্নেহা আসে একসাথে। ছায়াকে একবার ভালো করে দেখে। এই সুন্দর চাকচিক্যময় চেহারার আড়ালে ভাঙা মলিন মুখটা যেন তারা ধরতে পারল। নীলা ছায়ার গালে হলুদ ছুঁয়ে কানে কানে বলে, এখন সময় আছে, ছায়া, নিজেকে বলি দিস না, ভেবে চিনতে সিদ্ধান্ত নিস। ছায়া নীরব রয়। সে কি পারবে এই ভরা মজলিস থেকে উঠে যেতে? প্রাণ আসে মুখে হাসি নিয়ে, এসেই বলে, আমার বোনকে গায়ে হলুদের শুভেচ্ছা। ছায়া চেয়ে রয় প্রাণের দিকে। প্রাণ হাসে ঠোঁট এলিয়ে। সবাই হলুদ ছোঁয়ায় ছোঁয়াকে একে একে। এবার অরণ্য নিজেও এসে হলুদ ছোঁয়াতে ছায়া আড়ষ্ট হয় জড়তায়। আরণ্য একবার ছায়ার পুরো গায়ে চোখ বুলায়। এই সাজ তো অন্য কারোর জন্য, এই সাজ তো তার নিজের জন্য সাজার কথা ছিল। প্রাণ জোর না করলে সে কখনোই আসতো না। আবার ছায়াকে হলুদের সাজে দেখার লোভটাও সামলাতে পারল না। বেহায়ের মতো চলেই এলো। তার বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছে। এক হাতে হলুদ নিয়ে ছায়ার গালে ছোঁয়ায়। শীতল হাতের স্পর্শে ছায়ার পুরো তনু ঝংকার দিয়ে ওঠে। তড়িতে বেগে বিদ্যুৎ ঝলকানি, তা পুরো অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে। অরণ্য একটা ফু দেয় ছায়ার কানের কাছে আর জড়ানো গলায় বলে, আলবিদা। ছায়ার শরীর শিরশির করে ওঠে, অপ্রস্তুত হয়। বুকের ভেতর যেন বৈশাখের বান ছোটে। অরণ্য আর বসে না। সে চলে যায় হনহন করে, ক্ষণপ্রভার ন্যায় এই অনুষ্ঠান ছেড়ে। আর এক মুহূর্ত থাকলে নিঃশ্বাস আটকে এখনই মারা যাবে, পিছু ফেরে না আর। পেছনে ফেলে যায় এক জীর্ণশীর্ণ ভগ্ন রমণীকে। ছায়া নির্নিমেষ তাকিয়ে রয় অরণ্যে যাওয়ার পানে। কাতরা তার দৃষ্টি, ছলছল করছে অক্ষি। প্রাণ একবার ছায়ার দিকে চায়, এরপর আর কিছুই বলে না। সে সবার কাছে সাহায্য করতে থাকে ব্যস্ত ভঙ্গিতে। বাড়িতে বিয়ের আমেজ, লাল নীল মরিচাবাতি আর ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো বাড়ি। আত্মীয় স্বজনদের হই হুল্লোড়ে কল্লোনিতে আজ বাড়ি। ছোটরা ফুল স্পিডে গান চালাচ্ছে, বড়রা যেন কাজ করতে করতে আর মেহমানদারি করতে করতে ক্লান্ত। বাড়ি বড় মেয়ের বিয়ে বলে কথা। বাড়ি গেট সাজানো হয়েছে হরেক রকমের রঙিন ফুল দিয়ে। কোনো কমতি যেন রাখলেন না রেজাউল সাহেব মেয়ের বিয়েতে। ছায়া ঘরের এক কোণায় চুপটি মেরে বসে আছে। সে যেন পলক ফেলতেই ভুলে গিয়েছে আজ রাতে তার বিয়ে। ভাবতে অবাক লাগছে, তার আজ দুটো প্রিয় মানুষের কথা খুব মনে পড়ল, অরূপদা আর অরণ্য। দুইটা মানুষই তার জীবন থেকে বিদায় নিয়েছে। অরূপদা থাকলে আজ খুব ভালো হতো, কিন্তু সে আজ নেই তাদের মধ্যে। আচ্ছা, অরূপদা কি তাকে উপর থেকে দেখছে? তখনই ধীর পায়ে রেজাউল সাহেব মেয়ের কাছে আসলেন, নরম দৃষ্টি ফেললেন মেয়ের দিকে। মেয়ে তার কষ্টে আছেন বুঝতে পারছেন। মেয়ের জন্যই তো তার এত কিছু আয়োজন করা। তার নিজের সিদ্ধান্তের উপর বেশ ভরসা আছে। এখন থেকে যা হবে খুব ভালো হবে। তিনি মেয়ের কাছে বসলেন। আজ তার মেয়ে চলে যাবে এই বাড়ি ছেড়ে। ভাবতেই বুক ভারী হয়, চোখ উপচে পানি পড়ে। তার জীবনে পিতৃসত্তা জাগানো প্রথম কন্যা সন্তান। মেয়েকে যখন প্রথম তার কোলে দেওয়া হয়েছিল, তখন ছোট ছোট আদরে হাত পা মেলে সেই কি কান্না। রেজাউল সাহেব সেই দিন আনন্দে আত্মহারা হয়ে মেয়েকে বুকে জড়িয়ে খুশির অশ্রু বহিয়ে দিলেন। এই মেয়ে আজ কত বড় হয়ে গেল। এই মেয়ের বিয়ে তার হৃদয়ের টুকরার
হৃদয় টুকরার মেয়েদের যদি সারা জীবন বাবার বাড়ি থাকার নিয়ম থাকতো তাহলে মেয়েকে কখনো কাজ ছাড়া করতেন না তিনি। মেয়ের মাথায় আদুরে হাত বুলালেন, আলগোছে চোখের জল মুছলেন। এই জল কাউকে দেখানো যাবে না যে। ছায়ার মনটা যেন ভেঙেই গেল বাবাকে দেখে। বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদলো আজ বাবার বুকে চিৎকার করে। তার মন প্রাণ ভিজে গেল নিগুড় যন্ত্রণায়। রেজাউল সাহেব মেয়ের কান্না আর সইতে পারলেন না, মেয়ের চোখ মুছিয়ে দিয়ে উঠে চলে গেলেন। মীরা বেগমকে পাঠালেন মেয়েকে সামলাতে। মীরা বেগম আসলেন মেকআপ যারা করবে তাদেরকে নিয়ে। ঘরে ঢুকে দেখলেন মেয়ে কাঁদছে। মীরা বেগম মাতৃসত্তা উতলে উঠল নোনা জলে। ছায়া মাকে দেখে কান্না আটকালো, একটা মেয়েকে হাসি দিল। কষ্ট লুকানোর নিদারুণ প্রয়াস। মীরা বেগম মেয়ের পাশে বসে বললেন মমতা মাখানো কণ্ঠে, মায়ের উপর শেষবার বিশ্বাস করে দেখ, ঠকবি না। ছায়া মায়ের দিকে তাকিয়ে নিষ্প্রাণ চোখে হাসে। মীরা বেগম চলে যায়। ছায়াকে সাজানো হলো ভারী লাল টকটকা বেনারসি শাড়ি দিয়ে, সে সাথে স্বর্ণের ভারী গয়না, হাতে বালা, গলায় সিতি হার, চন্দ্রহার, মাথায় টিকলি, নাকে নথ, হাতে কয়েক ডিজাইনের আংটি, মাথার খোপা করে সেই খোপায় দেওয়া হলো স্বর্ণের খোপার কাঁটা, কানে কানবালা, কোমরে কিনচিনি, ঠোঁটে লাল টকটকে লাল লিপস্টিক, মুখে মেকআপ। ছায়ার মাথায় একটা লাল পাথরের জড়োয়া ঘোমটা দিয়ে অর্ধমাথা ঢেকে দেওয়া হলো। ছায়াকে যেন অচিনপুরের রানী লাগছে। তখনই রিয়া আসে ছায়ার ঘরে। ছায়া রিয়ার পানে চায়, রিয়ার মলিন মুখ। এসে বসে ছায়ার পাশে, ছায়ার হাতে একজোড়া নূপুর দেয়। ছায়া জিজ্ঞাসা দৃষ্টিতে রিয়ার পানে চায়, এটা এটা অরূপদার আলমারি থেকে পেয়েছি, অরূপদা তোর জন্য রেখেছিল। মনে রাখিস ছায়া, তুই নিজেকে কষ্ট দিতে পারিস না। তোর ভিতরে আমার ভাইয়ের প্রাণ। মরতে মরতেও দাদা ভাই তোর সুখের কথা ভেবেছে। ছায়ার বুকের ভেতর ছ্যাদ করে ওঠে, বুকটা শূন্যতায় খাকা করে ওঠে। তার অন্তরিন্দ্রিয় পিষে যেতে থাকলো নির্মম বেদনা আর আত্মগ্লানিতে। রিয়া আর দাঁড়ায় না, চলে যায় রুম থেকে। ছায়া নূপুরটা পরে নেয় পায়ে। এই নূপুর সে আর কোনোদিন খুলবে না। নিস্তব্ধ ঘরে বাজতে থাকে তার কানে, মস্তিষ্কে অরূপের ব্যথিত মলিন কণ্ঠস্বর। কোমল। ছায়া বাকরুদ্ধ হয়, শ্বাস আটকে আসে। অপ্রকৃতস্থের ন্যায় অরূপকে পুরো রুম জুড়ে খুঁজতে থাকে। তার কানে অরূপের কণ্ঠ পুনরায় ভেসে আসে। ছায়া, কোমল, আমাকে কোথায় খুঁজছিস? তোর ভেতরে যে আমার বাস। নিজেকে ভালো রাখ। তুই ভালো না থাকলে আমি যে কষ্টে থাকবো, আমি যে সুখ পাবো না। ভালোবাসা যে নিয়ামত, সেই ভালোবাসা পায়ে ঠেলতে হয় না। যে তোর অপেক্ষা করছে তার কাছে ফিরে যা। তার সত্তার সাথে না হয় আমাকে মিলিয়ে নিস। আমি আছি, আমি থাকবো। এই ব্যর্থ প্রেমিক কি তার প্রিয়তমাকে ছেড়ে যেতে পারে? আমি চলে গেলেও আমার সত্তা রয়ে গেছে তার মাঝে। তুই না হয় অল্প বিস্তর আমাকে খুঁজে নিস তার হৃদয়ের মধ্যখানে। হতবাক হয়, তার দৃষ্টি হয় ঘোলাটে, তার চোখ হয় নিমিঝিমি। অর্ধ অবস্থায় ঠোঁট জোড়া নাড়িয়ে কিছু বলে, সে যেন বিরাজ করছে কোনো এক অন্য দুনিয়ায়। তখনই তার দরজায় ঢুকা পড়ে। ছোঁয়া চোখ খুলে চায়, তার সারা ঘর জুড়ে অরূপকে খুঁজে পায় না। সব খালি, সব বিরান মরুভূমি। হায়! ছায়া এলোমেলো দৃষ্টি ফেলে দরজার কাছে গিয়ে দেখে প্রাণ একটা মুচকি হাসি দেয়। ছায়া কাঁপা কাঁপা গলায় বলে, আমাকে নিয়ে চলুন প্রাণ ভাইয়া। এক নদীর তীরে পা ঝুলিয়ে বসে আছে। নদীর পানিতে ঢেউ অল্প বিস্তর। আকাশে জল করছে তারারা। আকাশে বুক জুড়ে এক মস্ত বড় রূপের থালার ন্যায় চাঁদ। তারারা যেন এই চাঁদকে প্রহরী ন্যায় পাহারা দিচ্ছে। আকাশের বুকে আজ কত শত প্রহরী। অরণ্য চায় না চাঁদের দিকে, তার যে নিষেধ এই চাঁদের দিকে তাকানো। এই পৃথিবীতে দু শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ হলো অপেক্ষাকারী, অর্থাৎ হলো যারা অপেক্ষা করে। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যার জন্য অপেক্ষা, যার জন্য অপেক্ষা করা হয়, যে মানুষটা হয়তো জানেও না, নিজের অজান্তেই তার জন্য কাউকে অসম্ভব মানসিক প্রশোভন সহ্য করে যেতে হচ্ছে। আর এই দুই শ্রেণীর বাইরেও কিছু মানুষ আছে যাদের জন্য কেউ অপেক্ষায় থাকে না। অদৃশ্য ব্রাত্য এই মানুষগুলোকে কখনো কোনো শ্রেণীভুক্ত করা হয় না। তারা জানে তাদের জন্য কেউ পথ চেয়ে থাকে না, তাদের অস্তিত্বহীনতারই আরেক নাম। তখনই অরণ্যের কানে আসে কারো নুপুরের ঝনঝন আওয়াজ। অরণ্য ফিরে চায় না, আবারও কানে আসে কারো চুরির রিনঝিন আওয়াজ, যা বাতাসের শোষ আওয়াজে আর নদীর কলময় শব্দের সাথে মিশে একাকার হয়ে হৃদয়ে মস্তিষ্কে ঝংকার তুলছে। অরণ্যের কানে আসে, ডক্টর সাহেব। অরণ্য হাঁসফাঁস করে। তার কানে কি ভুল শুনেছে, নাকি সব সত্যি? তার মন প্রবল উত্তেজনায় যেন হিতাহিত
জ্ঞান হারালো। সে চকিতে চায় পেছনে। এই আধারে চাঁদের আলোয় ছায়ার মুখটা জ্বলজ্বল করছে। এ যেন কোনো এক সাম্রাজ্যের লাল রানী। লালের আভায় যেন তার পুরো সত্তা মিশ্রিত। অরণ্য কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ায়, গলা শুকিয়ে কাঠ। এক ফোঁটা পানির জন্য হাঁসফাঁস করলো। ছায়া এগিয়ে এসে অরণ্যের সামনে দাঁড়ায়, আর্দ্র কণ্ঠে বলে, শুধু ভালোবাসতে মন থাকা লাগে তা না, ভালোবাসা বুঝতেও উপযুক্ত মন থাকা লাগে। কত কত মায়া জড়ানো ভালোবাসা নীরবে হারিয়ে গেছে শুধুমাত্র সঠিক মূল্যায়নের অভাবে। কারো কাছ থেকে ভালোবাসা পাওয়াকে নিজের যোগ্যতা বা পাওনা না ভেবে আল্লাহর নেয়ামত ভাবতে হয়, সেই নেয়ামতের কদর করতে হয়। না হলে এই নেয়ামত খুব শক্তভাবেই কেড়ে নেওয়া হয়। যেমন অরূপদা চলে গিয়েছে না ফেরার দেশে, আর অকৃতজ্ঞ মানুষের সাথে এমন হওয়াই উচিত নয় কি? আমি যে অকৃতজ্ঞ ডাক্তার সাহেব, আমাকে কি একটু ভালোবাসবেন? আমি যে ক্লান্ত, খুব ক্লান্ত, আমি যে আর পারছি না। আমি এইবার শান্তি চাই, শান্তিতে বাঁচতে চাই আপনার বুকে মাথা রেখে। আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, আপনার বুকে একটু আমার মাথাটা শক্ত করে ধরবেন। এই মন আজ প্রণয়ের দহনে দগ্ধ, আপনার ভালোবাসার এক পশলা বৃষ্টি দিয়ে তাতে আবার প্রাণ ফিরিয়ে আনবেন। অরণ্য যেন আজ শীতল, শান্ত, বিকারহীন মুহূর্তেই যেন তা চঞ্চল হলো। বহু বছরের সাধনা বাস্তব হলো। সে কম্পিত পায়ে এগিয়ে এসে ছায়ার মাথাটা শক্ত করে তার বুকের বাম পাশে চেপে ধরল। আজ যেন অরণ্যের অক্ষিকোটরে ঢল নামলো প্রণয় অশ্রু। এত তার প্রণয় প্রাপ্তি। তার মনে মধুমাসের প্রেমের পবন অবশেষে বইল। আহা, কি প্রশান্তি! ছায়া চুপ করে অরণ্যের বুকের বাম পাশে নরম মাংসপিণ্ডের দামামার ন্যায় ডিম আওয়াজ কানে পেতে মনোযোগ দিয়ে শুনতে লাগলো। ফুলহীন এক বৃক্ষের দিকে তাকিয়ে তাকিয়ে আমি ফুল ফোটার অপেক্ষা করছি ছায়া করি, কিন্তু তার প্রকৃতিকে দেবার সময় তখনও শুরুই হয়নি। অপেক্ষা করেছি সে ফুল ফুটবে, সে ফুলকে ঘিরে পাখিরা গাইবে গান, ফুরিয়ে যাবে সেদিন আপনার জন্য আমার অভিমান। আজ আমার অভিমান ফুরিয়ে গিয়েছে, আর সেই বহু অপেক্ষিত ফুল ফুটেছে। এই অপ্রস্ফুটিত ফুল যে আমার। ছায়া নীরবে হাসে। তখনই কানে আসে কারো খুব খুব কাশির আওয়াজ। ছায়া ছিটকে দূরে সরে যায়। অরণ্যের বিরক্ত হলো। এত লজ্জা পাওয়ার কি আছে? তখনই প্রাণ এসে মধ্যে দাঁড়ায় বিজ্ঞ ব্যক্তির মতো, বুকটা টান টান করে হাত পিছনে নিয়ে গলা ছেড়ে ভাব নিয়ে কিছু বলার জন্য। হাল তোগর প্রেমে বিপরীত, শেষ হইলে বিয়া, বাড়ি চল। এই বাচ্চা পোলা জীবনে এত বড় ঝুঁকি নিয়া বউ নিয়া পালাইয়া, সেই খেয়াল কি আছে? এইবার ছায়ার সম্বিত ফিরে ভয়ে আড়ষ্ট হয়। তার বাবার সম্মান যে ধুলোয় মিশে যাবে। এইবার কি হবে? অরণ্য বুঝতে পারে ছায়ার মনোভাব। এগিয়ে এসে ছায়াকে এক হাত দিয়ে আলতো করে জড়িয়ে ধরে। চিন্তা করবেন না, চলুন আমার সাথে, আমি আছি আপনার সাথে। ছায়া অরণ্য আর প্রাণ বাড়িতে প্রবেশ করতেই দেখে থমথমে পরিবেশ। তারা আসতে দেখে বরযাত্রী এসেছে, বাট বরের জায়গা খালি। এবার অরণ্য ভ্রু কুচকায়। ছায়া অরণ্যের থেকে দূরে সরে দাঁড়ায়। একবার বাবা আর মায়ের দিকে তাকাতেই ছায়ার আত্মা শুকিয়ে যায়। ঠিক তখনই আতশবাজি ফোটার তীব্র আওয়াজ হয়। সেই আওয়াজে কেঁপে ওঠে ছায়া। সবাই খিলখিল ধ্বনিতে হেসে দেয়। ছায়া অবাকের চূড়ান্ত সীমায়। তখনই আকাশ আর অনন্যার সানাই হাতে নিয়ে প্যাপু করে তা বাজাতে থাকে আর কোমর ঝুলিয়ে নাচতে থাকে। অরণ্য নিজেই ভাই বোন বাবা মাকে দেখে হতবাক হয়ে যায়। চিন্তার পোকারা কিলবিল করছে তার মস্তিষ্কে, প্রতিটা নিউরনে। তখনই জেসমিন বেগম এগিয়ে এসে ছেলের কান ধরে ঠোঁটে দুষ্ট হাসি ফুটিয়ে তুলে বসে। কি? হ্যাঁ, কেমন লাগে? মাকে না জানিয়ে প্রেমের সমুদ্র বানিয়ে ফেলেছ, অথচ আমাদের জানালি না। ফান না, জানালে জানতাম পারতাম না। তাই আমি আর তোর বাবা মেয়ের বাবা মা সাথে আলাদা করে বিয়ের ব্যবস্থা করে ফেললাম। কেমন হলো এইবার? অনন্যা খিলখিল করে হাসে। ভাইও, ভাবিমণি বাবাকে চেনে, আমাকে আর মাম্মাকে চেনে না। তাই আমি আর মাম্মাম গিয়ে ভাবিমণিকে দেখে আসি। ভাবি সেদিন কেঁদে কেটে এবারে চোখ মুখ লাল বানিয়ে ফেলেছিল। ইস, তুমি যদি দেখতে।
ছায়ার এইবার টনক নড়ে, বাবা আর মায়ের দিকে চায়। ছায়ার বাবা মায়ের মুখে মিটি মিটি হাসি। ছায়া যেন অবিশ্বাসের সমুদ্রে সাঁতার কাটছে। এইসব বিশ্বাস করতে পারছে না। নীলা আর মেঘার দিকে তাকালে তারা মাথা নাড়িয়ে না জানায় যে তারা কিচ্ছু জানতো না। ছায়ার বাবা এবার অমায়িক স্নেহ নিয়ে বললেন, কি মামুনি, আদালতে যে কথা বলছো অরণ্যের সাথে আমরা কিন্তু দেখে নিয়েছিলাম। আমার কিন্তু তখনই খুব পছন্দ হয়ে গিয়েছিল। অরণ্যর বাবা প্রস্তাব রাখলে আমিও খোঁজ খবর নিয়ে দেখলাম মেয়ের লাখে এক। আমার মেয়েকে পাগলের মতো ভালোবাসে, এমন ছেলে ফিরিয়ে দেবার সাধ্য নেই আমার। তোমার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে সম্পূর্ণ বিষয়টা, কারণ তুমি তোমার মনকে বুঝাতে পারছিলে না। তুমি সামনে এগোতে পারছিলে না, আবার পিছেও যেতে পারছিলে না। সেই মুহূর্তেই অরণ্যের কথা বললে হয়তো তুমি সেটা ঠিকভাবে নিতে না। আর তুমি নিজেও ছেলে দেখতে চাওনি, এমনকি ছেলের নামও জানতে চাওনি। তাই বিষয়টা আরও সহজ হয়ে গেল। আমরা তোমার খারাপ চাই না মা। অরণ্য সব শুনে যেন ছটকা খেলো। আজমির সাহেব তখন ফিচেল গলায় বললেন, বাবা জীবন, বাড়ি ছেড়ে এত দূরে এসে পড়ে থাকলে বাড়িতে বিয়ের আয়োজন হচ্ছে নাকি শ্রাদ্ধের, সেটা টের পাবে কিভাবে? এটা বলে হু হু করে হেসে উঠল অরণ্য, যার পরনায় বিস্মিত হলো। তাকে নিয়ে এত বড় প্ল্যান! অরণ্য প্রাণের দিকে রাগে দৃষ্টিতে তাকায়, এগিয়ে গেলে প্রাণ চোরা দৃষ্টি নিক্ষেপ করে আশেপাশে। যেই না পালাবে সেই মুহূর্তে খপ করে তাকে অরণ্য ধরে ফেলে। প্রাণ অতি কষ্টে হাসি ফুটিয়ে তুলল মুখে। অরণ্য সময় ব্যয় না করে দাবাং মার্কা এক চাপড় বসায় তার পিঠে। প্রাণ মুখটা কাঁদো কাঁদো করে ফেলে। অরণ্যের কাছ থেকে বাঁচতে অরণ্যের কাছে মুখ নিয়ে বলে, আমি কিন্তু তোর বোনের হবু বর। আমার কিছু হইলে হেতির কি হইব? দেখ তোর বইনার কথা ভাইব্বা মোরে ছাড়ি দে। আর তুই আমার এত কাছে আইসস কেন? দূরে সর। তোর না আইজারি বিয়া, আমারে নিয়া টানাটানি করস কেন? লজ্জা করে না? দূরে যা। তোর বউ দেখলে তোর জেন্ডারে সন্দেহ করবে। অরণ্য সাথে সাথে প্রাণকে ফট করে ছেড়ে দিল। সেই সাথে হলো কিং কর্তব্য বিমূঢ়। ভাবা যায় কোথাকার জলকে এই ছেলে কোথায় টেনে নিয়েছে। তখনই অভিক, শান্ত, আনফাল আর স্নেহারা আসে হাতে জামাইয়ের শেরওয়ানি, পাগড়ি, জুতা আর মালা নিয়ে। সাথে সমস্বরে বলে উঠল, দেবদাস মশাই বিয়ে রেখে বন বাদারে ঘুরবে চলবে। এইবার তাহলে বিয়েটা হয়েই যাক। হতবাক। এই বিচ্ছুগুলো জানতো, অথচ সে জানতো না। সেই মুহূর্তে কিয়ারা আর রোজ সেই জুতো জোড়া নিয়ে কথা হচ্ছে তারা গেট ধরতে পারেনি, তাই জুতোর জন্য টাকা না দিলে তারা জুতো দিবে না।